আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি আইন কত সালের কত নং আইন? 1898 সালের 5 নং আইন। কার্যকরী হয় কত সালে কত তারিখে? 1898 সালের 1 জুলাই। 4-1 আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? যে সকল অপরাধ করলে অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা? থানার অফিসার ইনচার্জের যৌক্তিক অনুপস্থিতিতে কনস্টেবল পদের নিম্নে উপরের আহ, উম, উপরের পদমর্যাদার পুলিশ সদস্য যখন থানার দায়িত্ব পালন করে তখন সেটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নোট করা আছে। দেওয়ানি আদালতে নালিশকে কি বলা হয়? আরজি। আরজি বলা হয় স্যার, আরজি। অপরাধ কাকে বলে? দেশের প্রচলিত আইনে যা করতে বলা হয়েছে তা না করা এবং যা করতে নিষেধ করা হয়েছে তা করা হচ্ছে অপরাধ। অনুসন্ধান বলতে কি বোঝো? কোন বিষয়ে তদন্ত করার পূর্বভাগে তথ্য সংগ্রহ করা হয়। অনুসন্ধান ধারা কত? র্যাকেট ট 4 র্যাকেট ট। তদন্ত? কোন ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট নিকট ক্ষমতা অথবা যে কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত যে কার্যক্রম তাকে তদন্ত বলে। 4 র্যাকেট ঠ। স্পেশাল ম্যাজিস্ট্রেট? 12 ধারা স্যার। স্পেশাল ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়? সরকার প্রয়োজন মনে করলে ম্যাজিস্ট্রেট ছাড়াও যে কোনো সংখ্যক ব্যক্তিকে প্রথম এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারবেন এবং এই আইন অনুসারে তাহাদিগকে যে ক্ষমতা দেওয়া হবে সরকার ও সরকার নিয়ন্ত্রিত জেলা সর্বোচ্চ ম্যাজিস্ট্রেটকে সময়ের সঙ্গে তা প্রয়োগের স্থানীয় এলাকা নির্ধারণ করতে পারবেন, তাকে ম্যাজিস্ট্রেট বলে। স্পেশাল ম্যাজিস্ট্রেট। গ্রেপ্তার বলতে কি বোঝায়? গ্রেপ্তার আইনসঙ্গতভাবে যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যক্তির নিজ স্বাধীনতা হরণ করে পুলিশি হেফাজতে নেওয়াকে গ্রেপ্তার বলে। ফৌজদারি ধারা কার্যবিধি কত? 46 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 54-1 উপধারা অনুসারে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় 9টি ক্ষেত্রে। কোটেশনটি বলেন। 1 নাম্বার হচ্ছে আমলযোগ্য অপরাধের সন্দেহে, 2 নাম্বার হচ্ছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গেলে, 3 হচ্ছে সরকার ঘোষিত অপরাধীকে 4 চোরাই মাল পাওয়া গেলে, 5 হচ্ছে পুলিশি কাজে বাধা দিলে, 6 প্রতিরক্ষা বাহিনী হতে পলায়ন করলে, 7 বিদেশ
বিদেশে অপরাধ করে দেশে আসলে 8 নাম্বার হচ্ছে অত্র আইনের 565(3) উপধারা লঙ্ঘন করলে, আর 9 আছে হচ্ছে উম, গ্রেপ্তার করার জন্য অনুরোধ পত্র পাওয়া গেলে। সমন বলতে কি বোঝায়? সমন কোন আদালত কর্তৃক এই কার্যবিধির অধীন প্রদত্ত প্রত্যেকটি সমন লিখিতভাবে ও 2 কপিতে দিতে হবে। না, এটা তো সমনের ইয়ে আছে। কোন ব্যক্তিকে নির্দিষ্ট সময় ও তারিখে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক সিলমোহরযুক্ত স্বাক্ষরিত যে 2 কপি আদেশনামা ইস্যু করা হয় তাকে সমন বলে। ধন্যবাদ। ধারা কত? ধারা 68 স্যার। জনসাধারণ ম্যাজিস্ট্রেটকে এবং পুলিশ অফিসারকে সাহায্য করতে বাধ্য, কিন্তু কোন ক্ষেত্রে বাধ্য নয়? ফেরারি আসামির নাম ঠিকানা খুঁজে দিতে এবং সাক্ষী খুঁজে দিতে। মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে। সাধারণ মানুষ কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে সীমাবদ্ধতা কয়টি? দুইটি সীমাবদ্ধতা: 1, অপরাধটি জামিনযোগ্য নয়। 2, সরকার ঘোষিত অপরাধীকে। সাধারণ মানুষ সন্দেহ বলে কাউকে গ্রেপ্তার করতে পারেন? না। সমন জারির পদ্ধতি ধারা 69 বর্ণনা করেন। যাকে সমন দেওয়া হবে সম্ভব হলে সমনের 2 কপি একটি তার নিকট প্রদান করে অথবা প্রদানের প্রস্তাব করে ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে। 69(2) সমন প্রাপ্তির জন্য স্বাক্ষর জারিকারী অফিসার দাবি করলে এভাবে যাদের উপর সমন জারি করা হলো তাদের প্রত্যেক সমনের প্রতিলিপির অপর পৃষ্ঠায় স্বাক্ষর করবেন। বাংলাদেশে কোনো সমিতিবদ্ধ কোম্পানি অথবা কোনো সমিতিবদ্ধ প্রতিষ্ঠানের উপর সমন জারি করতে হলে তা উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারি, স্থানীয় ম্যানেজার অথবা কর্পোরেশনের অন্য কোনো প্রধান অফিসারের উপর জারি করতে হবে অথবা ডাকযোগে রেজিস্ট্রিকৃত পত্র দ্বারা কর্পোরেশনের প্রধান অফিসারের নিকট প্রেরণ করতে হবে। এরূপ ক্ষেত্রে ডাকযোগে সাধারণ অবস্থায় যখন পত্রটি পৌঁছাবে তখনই সমন জারি হয়েছে বলে ধরতে হবে। রুলিং: এই ধারা ব্যক্তিগতভাবে সমন জারি নিয়ে আলোচনা করে সাক্ষীর উপস্থিতিতে সমন জারি করা হবে অথবা সমনের অপর কপিতে যার উপর জারি করা হলো তাকে দিয়ে প্রাপ্তি স্বীকার অথবা গ্রহণে অস্বীকৃতি লিখিয়ে নিতে হবে। গুলো 118 ধারা অনুসারে অপরাধের বিষয়টি প্রমাণিত হলে মুচলেকার আদেশ প্রদানের ক্ষেত্রে করণীয় কি? ম্যাজিস্ট্রেট কর্তৃক করণীয় কি আলোচনা করুন। 118 ধারা অনুযায়ী কি স্যার, আবার প্রশ্নটা করেন তো স্যার। 118 ধারা বিস্তারিত আলোচনা করুন।
এরূপ তদন্তের পর যদি প্রকাশিত হয় যে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য যার সম্পর্কে তদন্ত করা হলো শান্তি রক্ষা ও সদাচরণের জন্য তার জামিনদার সহ ও বা ব্যতীত একটি মুচলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট সেই মর্মে আদেশ দিবেন। তবে শর্ত এই যে কোন লোককে 112 ধারার অধীন প্রদত্ত আদেশে যেরূপ নির্ধারিত হয়েছে তা অপেক্ষা ভিন্ন প্রকৃতির বা বৃহত্তর পরিমাণ অর্থের দীর্ঘতম সময়ের জামানত দিতে আদেশ দেওয়া যাবে না। প্রত্যেকটি মুচলেকার অর্থের পরিমাণ ঘটনার পারিপার্শ্বিক যথাযথভাবে বিবেচনার পর নির্ধারিত করতে হবে এবং উহা অতিরিক্ত হবে না। যে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা হলো সে নাবালক হলে কেবলমাত্র তার জামিনদারগণ মুচলেকা সম্পাদন করবেন। 119। 119 যাহার বিরুদ্ধে খবর দেওয়া হয়েছে তাকে অব্যাহতি দেওয়া। 117 ধারার অধীনে অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে যার সম্পর্কে অনুসন্ধান হলো তার শান্তি রক্ষা বা সদাচরণের জন্য একটি মুচলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবেন এবং উক্ত ব্যক্তি যদি কেবলমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে তাহলে তাকে মুক্তি দিবেন, অথবা উক্ত ব্যক্তি যদি হেফাজতে না থাকে তাহলে তাকে অভিযোগ হতে অব্যাহতি দিবেন। 124। 124 মুচলেকা দিতে অপারগতার জন্য যে ব্যক্তি কারারুদ্ধ হয়েছে তাকে মুক্তিদানের ক্ষমতা। 24-1 জেলা ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট যখন মনে করেন যে এই অধ্যায় অনুসারে জামানত দিতে ব্যর্থ হওয়ায় যে ব্যক্তিকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে মুক্তি দিলে সমাজ বা কোনো লোকের কোনো বিপদ ঘটবে না, তখন তিনি তাকে মুক্তি দেওয়ার আদেশ দিতে পারবেন। 2 এই অধ্যায় অনুসারে জামানত দিতে ব্যর্থ হয়ে কোনো ব্যক্তি কারাদণ্ডে দণ্ডিত হলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আদেশ যদি তার আদালত অপেক্ষা উচ্চতর আদালত কর্তৃক প্রদত্ত না হয়, জামানতের অর্থের পরিমাণ অথবা জামিনদারের সংখ্যা অথবা যে সময়ের জন্য জামানত দাবি করা হয়েছে তা হ্রাস করার আদেশ দিতে পারবেন। 3 উপধারা 1 অনুসারে প্রদত্ত আদেশ দ্বারা সংশ্লিষ্ট ব্যক্তিকে বিনা শর্তে অথবা তার নিকট গ্রহণযোগ্য যে কোনো শর্তে মুক্তির নির্দেশ দেওয়া যেতে পারে। যে সকল শর্তে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া যায় সরকার তা নির্ধারণ করতে পারবেন। 5 যে জেলা ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অব্যাহতির আদেশ দিয়েছিলেন তিনি অথবা তার পরবর্তী স্থলাভিষিক্ত ব্যক্তি যদি মনে করেন যে সংশ্লিষ্ট ব্যক্তিকে যে শর্তে অব্যাহতি দেওয়া হয়েছে তা পালিত হয়নি তাহলে তিনি মুক্তির আদেশ বাতিল করতে পারবেন। 6 যখন উপধারা 5 এর অধীন কোন শর্ত সাপেক্ষ অব্যাহতির আদেশ বাতিল করা হয় তখন যে কোনো পুলিশ অফিসার এরূপ ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এবং অতঃপর তাকে জেলা ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট নিকট হাজির করতে পারবেন। প্রথমে তাকে যে সময়ের জন্য শপথ করার বা আটক রাখার আদেশ দেওয়া হয় সে সময়ের যে অংশ অতিবাহিত হয়নি সে সময়ের জন্য যে যদি সে যদি তখন মূল আদেশের শর্ত অনুসারে আমানত না দেয় এই অনতিবাহিত সময় অব্যাহতি শর্ত লঙ্ঘনের তারিখ হতে সপ্তাহদিন অব্যাহতি না পেলে যে তারিখে সে ছাড়া পেত সেই তারিখের মধ্যবর্তী সময় সমান বলে গণ্য হবে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট উক্ত অনতিবাহিত সময়ের জন্য তাকে কারাগারে আটক রাখতে পারবেন। এই উপধারার অধীন কারাগারে আটক ব্যক্তি যদি মূল আদেশের শর্ত অনুসারে যে আদালত বা ম্যাজিস্ট্রেট দিয়ে আদেশ দিয়েছিলেন সে আদালত বা ম্যাজিস্ট্রেটের নিকট অথবা উক্ত আদালত বা ম্যাজিস্ট্রেটের স্থলাভিষিক্ত আদালত বা ম্যাজিস্ট্রেটের নিকট উক্ত অনতিবাহিত সময়ের জন্য জামানত দেয় তাহলে 122 ধারার বিধান সাপেক্ষে তাকে যে কোনো সময় মুক্তি দিতে হবে। এটা তো বড় কেসা ম্যাডাম। রাকিব আমার নোটশিটটা নিয়েন, শর্ট করা আছে। আর স্যার ওই যে রাকিব ওগুলা তো এটা থেকে মনে চাইলে হয় মূল আমার বই দেখে বললো। হ্যাঁ হ্যাঁ এটা মূল বইয়ের সাথে হুবহু সেম, আমি স্যার মিলাইলাম স্যার। আমি তো নোটশিটটা স্যারের নোটশিটটা এখনো পাইনি, আজকে রিমা দিতে চাইছে, ওটা পাইলে ওটা দেখে কালকে থেকে বলবো ইনশাল্লাহ। রিমা নোটশিটটা দিয়ে দিন। জি স্যার। ধারা 125।
স্যার 120 নম্বর ধারাটা একটু বুঝিয়ে দেন তো। মূল বই দেখে আমি তো বুঝলাম না আর কি। 120, 21, 22, 23 এগুলো লাগবে না। ও আচ্ছা, ঠিক আছে যেগুলা স্যার। পড়াই সেগুলাই কভার করার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ হবে। ঠিক আছে, ওকে স্যার, ইনশাল্লাহ। যা পড়াবো তাই ইনশাল্লাহ বেশি হবে, তাই ইনশাল্লাহ বেশি হয়ে যাবে। ঠিক আছে, ধারা 125 বলতে পারবেন? জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো সম্পত্তি রক্ষা বা সুরক্ষার মসনদে চাইলে বাতিল করতে পারবেন। 126, জামিনদারের অব্যাহতি। স্যার এর আগে 126 তো ক্রস দিছিলেন, পড়া লাগবে না বলছিলেন। তারপরে মনে রাখেন, জামিনদার যদি অব্যাহতির জন্য আবেদন চায় তাহলে জামিনদারকে অব্যাহতি দেওয়া যাবে। জামিনদারকে যদি অব্যাহতি দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য বা স্বামীকে বা অপরাধীকে গ্রেপ্তারের জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যাবে বা জারি করা যাবে। আজকের নতুন পড়া ধারা 127 হতে বেআইনি সমাবেশ। ঠিক আছে, ধারা 127 হতে ধারা 132 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারা 127, ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ। এখানে যে কোনো ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারবেন, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার নিম্নে কোনো কর্মকর্তা নয়, এমন কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিবেন। 127-এর 1 উপধারা, কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত অফিসার কোন বেআইনি সমাবেশ বা সর্বসাধারণের শান্তি বিনষ্ট হতে পারে এরূপ 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন। তাহলে একটি বেআইনি সমাবেশ হতে গেলে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ হতে হবে, সমাবেশটি বেআইনি সমাবেশ হতে হবে। ধারা 127, যখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ হবে বা একটি সমাবেশ যখন বেআইনি সমাবেশে পরিণত হবে তার কিছু ধাপ আছে। 1 নাম্বার, অপরাধমূলক বল প্রয়োগ করে সরকারি কর্মচারীকে আইনানুগ ক্ষমতা প্রয়োগে ভয় ভীতি দেখানো। 5 বা ততোধিক ব্যক্তি যদি কোন সরকারি কর্মচারীকে ক্ষমতা প্রয়োগে ভয় ভীতি দেখায়। 127-এর 2 বলা হয়েছে কোন আইনানুগ প্রক্রিয়ায় বাধা প্রদান, যেটা আইন অনুযায়ী করা যাবে সেই কাজটা বাধা প্রদান করে করতে দেবে না এরূপ কোন কাজ। অপরাধমূলক অনধিকার প্রবেশ, অপরাধমূলক অনধিকার প্রবেশ। 4, কোনো ব্যক্তিকে তার মৌলিক অধিকার হতে বঞ্চিত করা। 5, অপরাধমূলক বল প্রয়োগ করে আইনত বাধ্য নয় এমন কাজ করতে বাধ্য করা অথবা আইনত বাধ্য এমন কাজ হতে বিরত রাখা। ধারা 127, এরূপ সমাবেশ যদি হয় তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ বা উক্ত সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন। ধারা 127।
তাহলে বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়? 5 বা ততোধিক ব্যক্তি মিলে যদি কোনো সরকারি কর্মচারীকে আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধা প্রদান করে বা ভয়ভীতি দেখায়, যদি কোনো আইনানুগ প্রক্রিয়ায় বাধা দান করে, যদি কোথাও অপরাধমূলক অনধিকার প্রবেশ করে যেখানে প্রবেশের জন্য অধিকার নাই, এরূপ কোনো স্থানে যদি প্রবেশ করে, কোনো ব্যক্তিকে তার মৌলিক অধিকার হতে বঞ্চিত করে, অপরাধমূলক বল প্রয়োগ করে, আইনত বাধ্য নয় এমন কাজ করতে বাধ্য করে, অথবা আইনত বাধ্য এমন কাজ হতে বিরত রাখে, তাহলে এরূপ সমাবেশকে বেআইনি সমাবেশ বলে। আর এই ধরনের সমাবেশ ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌখিক আদেশ দিয়ে ছত্রভঙ্গের জন্য আদেশ দিতে পারেন। ধারা 127, 5টি পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট, সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো। দ্বিতীয় পয়েন্ট, কোনো আইনানুগ প্রক্রিয়ায় বাধা প্রদান। 3 নাম্বার, অপরাধমূলক অনধিকার প্রবেশ। মৌলিক অধিকার বঞ্চিত করা, জনসাধারণকে বা কোনো ব্যক্তিকে তার মৌলিক অধিকার হতে বঞ্চিত করা। 5 নাম্বার, অপরাধমূলক বল প্রয়োগ করে আইনত বাধ্য নয় এমন কাজ করতে বাধ্য করা, অথবা আইনত বাধ্য এমন কাজ করা হতে বিরত রাখা। ধারা 127। ধারা 127 বোঝা গেল? ধারা 127 বোঝা গেছে স্যার? ধারা 127-এ 5টা পয়েন্ট আছে। 5টা পয়েন্টের কোনো একটা কাজ যদি করে 5 বা ততোধিক ব্যক্তি মিলে, তাহলে তাদের সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। আর এই ধরনের সমাবেশ ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিতে পারেন। ধারা 127। তাহলে ধারা 127-এ ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিবেন। ধারা 128, জনসমাবেশ ছত্রভঙ্গের জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। এখানে বেসামরিক শক্তি বলতে কি বোঝায়? বেসামরিক শক্তি বলতে বোঝায় সামরিক নয় এরূপ শক্তি, সাধারণ জনগণের শক্তি। সামরিক বাহিনীর কোনো সদস্য হবে না, বা কোনো সৈনিক হবে না, কোনো অফিসার হবে না, কোনো কর্মকর্তা হবে না, এরূপ ব্যক্তি ব্যতীত সাধারণ জনগণ বা সাধারণ ব্যক্তি বা সাধারণ পুরুষ তাদের সাহায্য নিয়ে বল প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করা। তাহলে 128 ধারা বলছে জনসমাবেশ ছত্রভঙ্গের জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে সমাবেশ ছত্রভঙ্গ না হয়, সেক্ষেত্রে বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিয়ে বল প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। ধারা 127, 128। তাহলে 127 ধারায় বলছে মৌখিক আদেশ, আর 128 ধারায় বেসামরিক ব্যক্তি কর্তৃক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ। তাহলে 127-এ মৌখিক আদেশ দ্বারা ছত্রভঙ্গ। মৌখিক আদেশ দ্বারা যখন ছত্রভঙ্গ করা সম্ভব হবে না, তখন বেসামরিক লোক বা সাধারণ জনগণ অবশ্যই পুরুষ হতে হবে, মহিলা দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে না। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌখিক আদেশ দেওয়ার পরে যদি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, তাহলে সেই সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে অবশ্যই বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিয়ে শক্তি প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে, এবং প্রয়োজনে
অংশগ্রহণকারী ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। ধারা 128। ধারা 128 বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। এরা তো সবার কেউ জন্য কি কথাই কয় না। clear? সবাই কি বুঝতে পারছেন? তাহলে ধারা 127 বলছে, যদি কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার প্রয়োজন হয় তাহলে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌখিক আদেশ দ্বারা সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করবেন। ধারা 127। ধারা 127 মৌখিক আদেশ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকরণ। ধারা 128, বেআইনি সমাবেশ যদি মৌখিক আদেশ দ্বারা ছত্রভঙ্গ করা সম্ভব না হয় তাহলে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেসামরিক নাগরিক বা বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিয়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য বল প্রয়োগ করবেন এবং প্রয়োজনে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করবেন। ধারা 128। ধারা 127, ধারা 128 ক্লিয়ার? জি স্যার। কোনো সমস্যা থাকলে বলেন, আবার বলবো। ধারা 129, সামরিক শক্তি প্রয়োগ। এখানে সামরিক শক্তি বলতে বোঝাইছে সামরিক বাহিনীতে যারা কর্মরত তাদের শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে। ধারা 129। ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা মোতাবেক মৌখিক আদেশ ও 128 ধারা মোতাবেক বেসামরিক শক্তি প্রয়োগ করার পরে যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায় তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকা যদি হয় তাহলে পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। ধারা 129। ধারা 129 সামরিক শক্তি প্রয়োগ। ধারা 127 মৌখিক আদেশ। ধারা 128 বেসামরিক শক্তি প্রয়োগ। ধারা 129 সামরিক শক্তি প্রয়োগ। মৌখিক আদেশ ও বেসামরিক শক্তি প্রয়োগ করার পরও যদি কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা সম্ভব না হয় তাহলে ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকা যদি হয় পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। ধারা 129। ধারা 129। তাহলে ধারা 127 বলা হয়েছে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দেবেন। ধারা 128, মৌখিক আদেশ দেওয়ার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায় তাহলে বেসামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে। এখানে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার পর প্রয়োজনে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা যাবে। ধারা 128। এখানে বেসামরিক শক্তি বলতে বোঝায় বাংলাদেশ নৌ বিমান বাহিনী অফিসার, সৈন্য নাবিক বা বৈমানিক নয় এমন কোন পুরুষ ব্যক্তি, অর্থাৎ যারা সামরিক বাহিনীর কোনো সদস্য নয়। সেনা, বিমান, নৌ এই ধরনের যত অফিসার আছেন, যত কর্মকর্তা আছেন, যত সৈন্য নাবিক আছেন বা যত সদস্য আছেন, এই সকল ব্যক্তি ব্যতীত সাধারণ পুরুষ অর্থাৎ সাধারণ জনগণ পুরুষ ব্যক্তির সাহায্য নিয়ে বেআইনি সমাবেশে শক্তি প্রয়োগ করে বেসামরিক শক্তি প্রয়োগ করে
ছত্রভঙ্গ করতে হবে। ধারা 128, ধারা 129 সামরিক শক্তি প্রয়োগ। সামরিক শক্তি প্রয়োগ, মৌখিক আদেশ ও বেসামরিক শক্তি প্রয়োগ করার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায়, তাহলে ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকা যদি হয় পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। ধারা 129, ধারা 127, 28, 29 ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। ধারা 130 সামরিক বাহিনীর অধিনায়কের কর্তব্য। 129 ধারায় যখন সামরিক শক্তি তলব করা হবে, তখন অবশ্যই ওই সৈন্য দলের বা ওই দলের সামরিক দলের কোনো কর্মকর্তা থাকবেন বা কোনো অধিনায়ক থাকবেন, সেই অধিনায়কের কর্তব্য, সামরিক বাহিনীর অধিনায়কের কর্তব্য। ধারা 130, ধারা 130-এর 1, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার অথবা দলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার ও আটক করাতে পারেন। অর্থাৎ 130-এর 1 ধারায় বলা আছে পুলিশ কমিশনার ও ম্যাজিস্ট্রেট যখন নির্দেশ দেবেন, তাহলে ধারা 130-এ বলা হয়েছে সামরিক বাহিনীর অধিনায়কের কর্তব্য। এখানে সামরিক বাহিনীর যে অধিনায়ক থাকবেন তার কর্তব্য। ধারা 130-এর 1, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার যখন নির্দেশ দেবেন, সেই নির্দেশে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার অথবা দলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার বা আটক করতে পারেন। ধারা 130-1, ধারা 130-এর 2, সামরিক বাহিনীর অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ ও গ্রেপ্তারের ক্ষেত্রে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করবেন এবং কম ক্ষতি সাধন করবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যখন কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার প্রয়োজন হবে, তখন সামরিক বাহিনীর যে কর্মকর্তা থাকবেন বা দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকবেন, তিনি যত ক্ষতি কম করা যায় ক্ষতি কম করে এবং কম শক্তি প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করবেন এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করবেন। ধারা 130-এর 2, তাহলে ধারা 130-এর 1, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে কমিশন প্রাপ্ত অফিসার অথবা দলের দায়িত্বপ্রাপ্ত অফিসার অথবা কর্মকর্তা বা অধিনায়ক তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করবেন। তাহলে 130-এর 1-এ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকরণ এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তারকরণ। ধারা 130-এর 1, আর ধারা 130-এর 2 বলা আছে এই সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে অথবা গ্রেপ্তারের ক্ষেত্রে কম শক্তি প্রয়োগ করতে হবে এবং কম ক্ষতি সাধন করতে হবে। এই কাজটি কে করবেন? সামরিক বাহিনীর অফিসার, কমিশন প্রাপ্ত অফিসার অথবা দায়িত্বপ্রাপ্ত দলের অধিনায়ক। ধারা 130-এর 2। তাহলে ধারা 127, ধারা 127-এ বলা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিবেন। ধারা 128-এ বলা হয়েছে বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন। মৌখিক আদেশ দেওয়ার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, সেক্ষেত্রে সাধারণ জনগণের বা বেসামরিক পুরুষ ব্যক্তি, বাংলাদেশে নিযুক্ত স্থল, নৌ বা বিমান বাহিনীর অফিসার, সৈন্য, নাবিক বা বৈমানিক নয়, এ সকল ব্যক্তি ব্যতীত অন্য কোনো পুরুষ ব্যক্তির সাহায্য নিয়ে বেআইনি সমাবেশে শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে। ধারা 128, ধারা 129 সামরিক শক্তি প্রয়োগ। সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে দুটি বিষয়: 1,
নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা যদি মেট্রোপলিটন পুলিশ কমিশনার হয়, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করবেন এবং সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। ধারা 129। ধারা 130, সামরিক বাহিনীর অধিনায়কের কর্তব্য। একজন অফিসার যখন অন্যান্য সদস্য নিয়ে কোথাও দায়িত্বে থাকবেন, তার কর্তব্য কিরূপ হতে পারে? বেআইনি সমাবেশের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার অর্থাৎ যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকবেন, তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন। এখানে ম্যাজিস্ট্রেটের নির্দেশে অথবা পুলিশ কমিশনারের নির্দেশে, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে সামরিক বাহিনীর অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার ও আটক করবেন। ধারা 130-1। এই গ্রেপ্তার এবং আটকের ক্ষেত্রে অথবা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যত কম শক্তি প্রয়োগ করা যায় এবং কম ক্ষতি সাধন করা যায় তার দিকে অধিনায়ক অবশ্যই লক্ষ্য রাখবেন। ধারা 130-2। ধারা 127, 28, 29, 30 ক্লিয়ার না কোনো সমস্যা আছে বলেন? ক্লিয়ার স্যার। খুবই সহজ জিনিস। ধারা 127 মৌখিক আদেশ। যখন আমি বলবো যে ভাই আপনারা চলে যান, তারা যাবে না, তারা সমস্যা করবে, তারা কথা শুনবে না, ভায়োলেট করবে, কথায় যদি কাজ না হয় তাহলে শক্তি প্রয়োগ করতে হবে। শক্তিটা কিরূপ হবে? সর্বপ্রথম শক্তিটা হবে বেসামরিক, অর্থাৎ অস্ত্রের যেখানে প্রয়োগ থাকবে না, বেসামরিক শক্তি প্রয়োগ করতে হবে, সামরিক শক্তি নয়। ধারা 128 সাধারণ জনগণের। এখানে বেসামরিক শক্তি বলতে বোঝায় বাংলাদেশ স্থল, নৌ ও বিমান বাহিনী এদের কোনো কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিক সদস্য ব্যতীত বাংলাদেশের সাধারণ জনগণের ভিতর থেকে পুরুষ ব্যক্তির সাহায্য নিয়ে বেআইনি সমাবেশে শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে। ধারা 128 বেসামরিক শক্তি প্রয়োগ। ধারা 129 সামরিক শক্তি প্রয়োগ। এখানে সামরিক শক্তি প্রয়োগ কে করতে পারেন বা সামরিক শক্তি কে তলব করতে পারেন? কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকা যদি হয় সর্বনিম্ন পুলিশ কমিশনার, মেট্রোপলিটন এলাকা যদি হয় পুলিশ কমিশনার এবং ম্যাজিস্ট্রেট, এই দুজন ব্যক্তি সামরিক শক্তি তলব করতে পারেন। সামরিক শক্তি তলব করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন এবং তাদেরকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 129। ধারা 127 মৌখিক আদেশ দ্বারা ছত্রভঙ্গ। ধারা 128 বেসামরিক শক্তি প্রয়োগ। বেসামরিক শক্তি প্রয়োগ করার পরেও যদি সমাবেশ ছত্রভঙ্গ না হয় তাহলে সামরিক শক্তি তলব করা যাবে এবং প্রয়োগ করা যাবে। ধারা 129 সামরিক শক্তি যখন তলব করা হবে এবং প্রয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হবে তখন 130-এর সামরিক বাহিনীর যে কমিশন প্রাপ্ত অফিসার থাকবেন অথবা দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকবেন বা কর্মকর্তা থাকবেন, তার কর্তব্য কি? 130-1 ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে তিনি সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করবেন। ধারা 130-1। ধারা 130-2 এখানে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার, যত কম শক্তি প্রয়োগ করা যায় অথবা যত কম ক্ষতি সাধন করা যায় তার চেষ্টা করতে হবে। তার অধিক শক্তি প্রয়োগ করাও যাবে না, বেশি ক্ষতিও করা যাবে না। ধারা 130-2। ধারা 131 সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। ধারা 131। ধারা 130-এ বললাম কমিশন প্রাপ্ত বা দায়িত্বরত বা কর্তব্যরত অধিনায়কের কর্তব্য, দায়িত্ব কর্তব্য। আর ধারা 131-এ বলা আছে সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা।
অর্থাৎ যিনি দায়িত্বে থাকবেন তার ক্ষমতা কি? বেআইনি সমাবেশ দ্বারা জননিরাপত্তা যদি বিপদগ্রস্ত হয় এবং ম্যাজিস্ট্রেটের সাথে কমিশন প্রাপ্ত অফিসার যদি যোগাযোগ স্থাপন করতে না পারেন বা সম্ভব না হয়, তাহলে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিবেন এবং অংশগ্রহণকারীদের আটক ও গ্রেপ্তার করতে পারবেন। ধারা 130। তাহলে ধারা 130-এ বলা হয়েছে সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে কমিশন প্রাপ্ত বা দলের অধিনায়কের ক্ষমতা। এখানে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যখন সামরিক শক্তি তলব করা হবে, সামরিক শক্তি তলব করার পর ওই দলের অধিনায়ক অথবা কমিশন প্রাপ্ত অফিসার যদি ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করতে না পারেন, এইদিকে তার সামনে যদি বেআইনি সমাবেশ হয়, তিনি কি চুপ করে বসে থাকবেন? অবশ্যই না, তিনি ব্যবস্থা নেবেন। যদি ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করা না যায়, তিনি যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন। যদি ব্যর্থ হন, যোগাযোগ করতে যদি না পারেন, সেক্ষেত্রে তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য নিজেই আদেশ দেবেন। যদি কমিশনার অথবা ম্যাজিস্ট্রেটের আদেশ না পাওয়া যায়, তিনি বসে না থেকে ছত্রভঙ্গের জন্য আদেশ দেবেন এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং অংশগ্রহণকারী যারা থাকবে তাদেরকে আটক ও গ্রেপ্তার করবেন। এই জন্য 131 ধারায় বলা আছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। ঠিক আছে, তাহলে ধারা 130-এ বলা হয়েছে কমিশন প্রাপ্ত অফিসারের দায়িত্ব কর্তব্য, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে তিনি অতিরিক্ত ক্ষতিও করবেন না, অতিরিক্ত শক্তিও প্রয়োগ করবেন না। ধারা 131 ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে ধারা 127-এ বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দেবেন। ধারা 128, মৌখিক আদেশ দেওয়ার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, সেক্ষেত্রে বেসামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে। ধারা 129, মৌখিক আদেশ এবং বেসামরিক শক্তি প্রয়োগ করার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা সম্ভব না হয়, তাহলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকায় যদি হয় পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন। ধারা 129। ধারা 130, ধারা 129 ধারার মোতাবেক যখন সামরিক শক্তি তলব করা হবে, সেই দলের কমিশন প্রাপ্ত অফিসার অথবা অধিনায়কের দায়িত্ব ও কর্তব্য হবে নিম্নরূপ। ধারা 130-1, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন এবং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করবেন। ধারা 130-2, সামরিক বাহিনীর অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ গ্রেপ্তারের ক্ষেত্রে যত কম শক্তি প্রয়োগ করবেন, যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করবেন, অর্থাৎ যত কম শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে ঠিক ততটুকু শক্তি তিনি প্রয়োগ করবেন, তার বেশি প্রয়োগ করবেন না। এবং যত কম শক্তি, যত কম ক্ষতি সাধন করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে, ক্ষতি ঠিক কমই করতে হবে, বেশি ক্ষতি করা যাবে না। ধারা 130-2, তাহলে ধারা 130-এ বলা আছে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক বা কমিশন প্রাপ্ত অফিসারের কর্তব্য। আর ধারা 131, কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা।
তার কি ক্ষমতা, তিনি কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ যখন সামরিক শক্তি তলব করা হবে, তলব করার পর যদি কমিশন প্রাপ্ত অফিসার অথবা দলের অধিনায়ক ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করতে না পারেন বা যোগাযোগ স্থাপন করা যদি তার পক্ষে সম্ভব না হয়, তিনি চেষ্টা করার পরে যদি যোগাযোগ করতে না পারেন, তাহলে তিনি তো বসে থাকতে পারবেন না, কারণ বেআইনি সমাবেশ যেখানে হবে সেখানে ক্ষতির আশঙ্কা থাকবে। ঠিক আছে, সেখানে তিনি বসে থাকতে পারবেন না, তিনি নিজ ক্ষমতায়, তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতায় তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আদেশ দেবেন এবং ছত্রভঙ্গ করবেন, সেই সাথে অপরাধীদের বা অংশগ্রহণকারীদের গ্রেপ্তার ও আটক করবেন। ধারা 131, ধারা 132, ধারা 132-এ বলা আছে 128 ধারা থেকে 131 ধারা পর্যন্ত যে কার্যক্রম, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে এখানে ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ কমিশনার, বেসামরিক শক্তি, সামরিক শক্তি প্রয়োগ করা হয়েছে। এখানে যে ক্ষতি সাধন হবে, এখানে ক্ষতি সাধনের ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছে সেই সকল অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। ধারা 132, ফৌজদারি আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে রক্ষা কবচ বা রক্ষা ব্যবস্থা। ধারা 132-এ বলা আছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় অফিসারগণ বা সাহায্যকারী বৃন্দ যে শক্তি প্রয়োগ করে তার বিরুদ্ধে সরকারের অনুমোদন ব্যতীত ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। অর্থাৎ এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যারা সশরীরে অংশগ্রহণ করছেন অথবা যারা নির্দেশ দিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ব্যতীত মামলা দায়ের করা যাবে না। অর্থাৎ তাদের আদেশ নির্দেশে অথবা তাদের শক্তি প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় অপরাধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে কোনো অপরাধ হবে না, অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষতি সাধন হতে পারে। যারা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করছেন তাদের অনেকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এরূপ ক্ষতি হলেও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। কখন করা যাবে না? সরকারের অনুমোদন ব্যতীত ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। ধারা 132, ধারা 132-এর ক, কোন কোন অফিসারের বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। ধারা 132-এর ক, কোন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। ধারা 132-এর ক, কোন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। ধারা 132-এর খ, ফৌজদারি কার্যবিধি 131 ধারা অনুসারে কোন অফিসার, কোন কমিশন প্রাপ্ত অফিসার। ধারা 132-এর গ, বেসামরিক নাগরিক বা সামরিক নাগরিক বা কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত অফিসার। ধারা 132-এর ঘ, আদেশ পালন করতে বাধ্য এমন নিম্ন পদস্থ কোন অফিসার বা সৈনিক বা স্বেচ্ছাসেবকের কাজ অপরাধ বলে গণ্য হবে না। এখানে নোট, যিনি এ ধারার নিরাপত্তা দাবি করেন, অর্থাৎ এখানে ক হতে ঘ পর্যন্ত পুলিশ অফিসার হন, ম্যাজিস্ট্রেট হন বা কমিশন প্রাপ্ত, নন কমিশন প্রাপ্ত অফিসার বা সৈন্য নাবিক যেই হন না কেন বা সাধারণ জনগণ যেই হন, এই ধারায় যদি তিনি নিরাপত্তা দাবি করেন তাহলে তাকে 4টি বিষয় প্রমাণ করতে হবে। 1, সমাবেশটি বেআইনি সমাবেশ ছিল। 2, ছত্রভঙ্গের আদেশ দেওয়া হয়েছিল। 3, আদেশ দেওয়ার পরেও তারা আদেশ মানেনি। 4, শক্তি প্রয়োগ ভিন্ন উপায় ছিল না, অর্থাৎ শক্তি প্রয়োগ ছাড়া এই সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে আর কোনো উপায় ছিল না। এই 4টি বিষয় যদি প্রমাণ করতে পারেন তাহলে তিনি এই ধারায় রক্ষা পাবেন, অর্থাৎ রক্ষা ব্যবস্থা তিনি পাবেন। ধারা 132, তাহলে ধারা 132-এ বলছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যে অফিসারগণ বা সাহায্যকারী বিন্দু শক্তি প্রয়োগ করে থাকেন তাদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ব্যতীত ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। কোন কোন অফিসারের ক্ষেত্রে? 132-এর ক, যে কোনো ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। খ,
ফৌজদারি কার্যবিধি আইনে ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করা হয়েছে কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। এমন কমিশন প্রাপ্ত অফিসার ফৌজদারি 132-এর গ বেসামরিক নাগরিক। 128 ধারায় বেসামরিক শক্তি প্রয়োগ করা হয়েছে, সেখানে বেসামরিক নাগরিক সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত 129 ধারা। তাহলে 128 ও 129 ধারা অনুসারে বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত অফিসার। ধারা 132-এর ঘ আদেশ পালন করতে বাধ্য এমন নিম্নপদস্থ কোন অফিসার, যেমন পুলিশের সাব ইন্সপেক্টর হতে পারেন, কনস্টেবল হতে পারেন, এএসআই হতে পারেন, সেনাবাহিনীর, বিমান বাহিনীর, নৌবাহিনীর সৈনিক, নাবিক, স্বেচ্ছাসেবক এই ধরনের অফিসার হতে পারেন। এদের কাজ অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যারা অংশগ্রহণ করবেন তাদের কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। তাদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ব্যতীত মামলা দায়ের করা যাবে না। ধারা 132। আর যে ব্যক্তি এ ধারায় নিরাপত্তা দাবি করবেন তাকে অবশ্যই চারটি বিষয় প্রমাণ করতে হবে। প্রথম বিষয়টি, সমাবেশটি বেআইনি ছিল। সমাবেশটি অবশ্যই বেআইনি হতে হবে, বেআইনি ছিল। ছত্রভঙ্গের আদেশ দেওয়া হয়েছিল। 3, ছত্রভঙ্গের আদেশ দেওয়ার পরেও তারা আদেশ মান্য করেনি। 4, শক্তি প্রয়োগ ভিন্ন, অর্থাৎ তাদের কাছে শক্তি প্রয়োগ করা ব্যতীত অন্য কোনোভাবে ছত্রভঙ্গ করা যেত না বা উপায় ছিল না। শক্তি প্রয়োগ ভিন্ন উপায় ছিল না। ধারা 132। তাহলে ধারা 127 সাথে 132 কোনো ঝামেলা আছে? না স্যার, ঝামেলা নাই। সবার ক্ষেত্রেই? জি স্যার। তাহলে ধারা 127 হতে 132 বেআইনি সমাবেশের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। বেআইনি সমাবেশ, এখান থেকে প্রায় সময় প্রশ্ন হয়। ঠিক আছে, সবাই খুব সুন্দর করে কালকে এই 127 হতে 132 3-4 বার করে লেখা দেবেন। ঠিক আছে, এক একটা ধারা 3-4 বার লিখবেন, সেই লেখাগুলা গ্রুপে দিয়ে দেবেন। সবাই কথা বোঝা গেল? জি স্যার। সকালবেলার ক্লাস 6:40। 6:40-এ আপনারা আসেন না, 7টায় আসেন। ঠিক আছে, সবাই আসবেন তো নাকি? জি স্যার, 7টায় করলে ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে এবং আমিও থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, 7টা, ঠিক 7টা থেকে 8টা 10-15 পর্যন্ত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে সবাই ভালো থাকেন। সকালের ক্লাসের দিকে ইনশাআল্লাহ আসবেন। আসসালামু আলাইকুম। সালাম।